নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। বেদিয়াপাড়ার খবরে নজর রাখতে হবে, তার কারণ রঞ্জিত কর্মকার এখনো হাসপাতালে, তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। তার জন্য সুমন বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করা গিয়েছে। সুমন বন্দ্যোপাধ্যায়কে কাউন্সিলর ঘনিষ্ঠ, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ পরিবার করছে, রঞ্জিত কর্মকার করছে। কোনোভাবে যদি সেই অভিযোগটা একটু সরিয়ে দেওয়া যায়, মানে সুমন বন্দ্যোপাধ্যায়ের নামটা এফআইআর থেকে সরিয়ে দেওয়া যায়। কাউন্সিলর গিয়ে ৫,০০০ টাকা দিয়ে এসেছেন বলে দাবি করেছিল পরিবার। ঠিক আছে, অস্বীকার করেছেন, কিন্তু রঞ্জিত কর্মকার যদি নিজে বলেন যে কাউন্সিলর তাকে এসে ৫,০০০ টাকা দিয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম হটানোর জন্য অভিযোগপত্র থেকে, তাহলে সেরকম ঘটনাই ঘটছে। রঞ্জিত কর্মকার কি বলছেন শোনাবো, তবে তার আগে অনুপ রয়েছে, সরাসরি আমার সঙ্গে কথা বলবো। অনুপ, এবার তো স্পষ্ট হয়ে যাচ্ছে জলের মতো, কাউন্সিলর তার ঘনিষ্ঠ লোককে বাঁচানোর জন্য ৫,০০০ টাকা হাসপাতালের বেডে দিয়ে এসেছিলেন। এবার পুরো ঘটনা কিন্তু স্পষ্ট হলো যে কাউন্সিলর ৫,০০০ টাকা দিয়ে মুখ বন্ধ করার জন্য যে আক্রান্ত রঞ্জিত কর্মকার তার হাতে দিয়েছিল একেবারে, এবং মুখ বন্ধ করে রাখার জন্য কথা বলেছিল। শুধু তাই নয়, বলা হয়েছিল যে একেবারে যাতে সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান তার নাম কিন্তু বাদ দেওয়া হয়, এই কথাও কিন্তু বলেছিল। এবার পরিবারের লোক নয়, যিনি আক্রান্ত, যার সঙ্গে এই ঘটনা ঘটেছিল এবং তার সঙ্গে যে রফা করতে চেয়েছিল, এই বিষয়টি কিন্তু একেবারে আরও স্পষ্ট হলো। কারণ যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে কাউন্সিলর মিন্ময় দাস, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু এক্ষেত্রে অভিযোগ তিনি অস্বীকার করবেন কীভাবে, সেই প্রশ্ন থাকছে। তার কারণ বারবার যখন দেখা গেছিল একাধিক তথ্য উঠে এসেছিল, পরিবার অভিযোগ করছিল যাতে টাকা দেওয়ার অভিযোগ করা হচ্ছিল, কিন্তু একেবারে যিনি আক্রান্ত রঞ্জিত কর্মকার, তিনি এবারে অভিযোগ করছেন হাসপাতালের বেডে শুয়ে যে একেবারে কাউন্সিলর ৫,০০০ টাকা দিয়েছিলেন এবং মুখ বন্ধ করার কিন্তু একেবারে নির্দেশও দিয়েছিলেন। এবং অন্যদিকে অভিযুক্ত, যে মূল অভিযুক্ত, তার যাতে নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি সমস্ত রকম চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে কাউন্সিলরের কোনো রকম কিন্তু প্রতিক্রিয়া পাওয়া গেল না। তিনি সকাল থেকে কোনোভাবে ফোনও ধরছেন না, যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন একটা নয়, একাধিক থাকছে। হাসপাতালে যে বার্নিং ওয়ার্ডের মতো ওয়ার্ড, সেখানে কী করে কাউন্সিলর তার দলবল নিয়ে পৌঁছলো, সিকিউরিটির ফোন দিয়ে কেনই বা কথা বলা হয়, এরকম একাধিক প্রশ্ন উঠছে। অর্থাৎ শেষ পেশ কিন্তু একেবারে মরিয়া ছিল যে একেবারে অভিযুক্ত, যে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান, তাকে যে বাঁচানোর সমস্ত রকম চেষ্টা করেছিল। এবং রঞ্জিত কর্মকারের বক্তব্যেই কিন্তু একেবারে স্পষ্ট হলো, পরিবার বারবারই অভিযোগ করেছিল সেই টাকা ফেরত দিয়ে এসেছিল, কাউন্সিলর উদ্দেশ্যে ছুঁড়ে মেরেছিল, কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ ছিল। এতদিন ধরে সেই অভিযোগ অস্বীকার করছিল কাউন্সিলর, কিন্তু এবার দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে এতদিন ধরে কাউন্সিলর অভিযোগ অস্বীকার করে এসেছেন। আজ যখন রঞ্জিত কর্মকার মুখ খুলেছেন, তখন কাউন্সিলরকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। কাউন্সিলর ৫,০০০ টাকা দিয়ে এসেছিলেন, সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম যেন না বলা হয়, যেন চুপ করে থাকা হয়। শুনুন রঞ্জিত কর্মকার কি বলছেন। রঞ্জিত দেখতে যাচ্ছি, তো অন্যদের এসে আমাকে ফোন করলো কি হয়েছে। আমি তখন কথা বলতে পারছি না, আমি যখন জিজ্ঞেস করে আর ভুলাই ৫,০০০ টাকা দিয়ে কি বলেছে, কবির নাম, এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। আমি ৫,০০০ টাকা দিয়ে, হ্যাঁ, তখন আমি বলছি দেখো উনি ওইসব না, যে যে ছিল আমি সবার নাম বলে দেবো, চাই আমার ছেলে বউ সবাই নামই বলে দিয়েছে। তখন আগুন ধরিয়েছে খোকু আর ওই বাগান আর ওই সাগর, এই তিনজনই হচ্ছে আগুন ধরেছে মেন। আর ৫,০০০ টাকাটা দিয়েছে, বলেছে বাগানের নাম বলতে না। না, তখন আমি বলছি তুমি এরকম কথা বলছো কেন। তখন ওরা তাড়াতাড়ি করে চলে গেছে, আর ভেতরে ৮-৯ জন ঢুকেছিল। না, ৮-৯ জন ঢুকেছিল এখানে, যেখানে একজন ঢোকার পারমিশন আছে সেখানে 8-9 জন ঢুকেছিল, তাই তো? তারপরে এরা এসে ওদের তাড়িয়ে গেছে। আচ্ছা, তারপরে ওইদিকে বাইরে তাড়িয়ে গেছে, তখন এসে লাস্টে এসে আমাদের টাকা দিয়ে গেছে। রঞ্জিত কর্মকারের পরিবার এবার কাউন্সিলরের বিরুদ্ধে সরব। আমার জায়মু তো বললো না, উনি এসে আমাকে টাকা দিয়ে গেছে, দিয়ে বাগানের নাম মুখ চাপিয়ে দিতে বলেছে। উনি কেন বাগানের নামটাও বন্ধ করবে? ওই পেট্রোলটা কি ওই মুখ দিয়ে ছুঁড়েছে, সুশান্ত দাস জড়িয়ে ধরেছে আর সাগর দেশলাই মেরেছে, তাহলে মেন দোষী তো মিন্ময় দাস, উনিই তাহলে করিয়েছে। ওকে বাঁচাবে কেন? বাঁচালে গেলে দুজনও তো আছে, দোষ তো ওরা তিনজনই করেছে, সুমনকে কেন বাঁচাবে? আর মেন দোষী যে ওই বাগানকেও বাঁচাচ্ছে, ওই মিন্ময় দাসও দোষী, তাকেও জানি তার শাস্তিটা পেয়ে যায়। সিকিউরিটি গার্ডের কাজ করেন, বয়স হয়েছে একটু, কিন্তু নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট কড়া। তো সেই নিরাপত্তার দায়িত্বে যিনি রয়েছেন, সেই বৃদ্ধকে
তার চেনা লোকজনই রাস্তায় ফেলে মারধর করলো। প্রিন্স আনোয়ার শহরের ঘটনা দেখুন কিভাবে মারা হচ্ছে। শানিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। শানিক, কেন ওই নিরাপত্তা রক্ষীকে মারধর করা হচ্ছে, কারা মারধর করছে? যেটা বাড়ির মালিকের অভিযোগ, এই ক্যাফের যারা মালিক তিনি এবং তার সঙ্গে এখানে যারা কাজ করে সেই রকম বেশ কয়েকজন কর্মী মিলে তারা মারধর করেছেন এই নিরাপত্তা রক্ষীকে। প্রায় 70 বয়স তারপরেও তাকে গতকাল রাস্তায় ফেলে মারা হয়, তেমনটাই তারা অভিযোগ করছেন। গতকাল এই রকমই একটি অভিযোগ তারা লেক থানাতে তারা লিখিতভাবে দায়েরও করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি, কিন্তু যারা এই ক্যাফেতে যারা বর্তমানে ভাড়া নিয়েছেন, যারা প্রায় 6 মাস ধরে যারা এগ্রিমেন্ট করে এই ক্যাফেটি চালাচ্ছেন, তাদের তরফেও পাল্টা অভিযোগ করা হচ্ছে বাড়ির মালিকের বিরুদ্ধে। অর্থাৎ দু তরফেই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। অতনু, শানিক, কি কি অভিযোগ আছে? প্রথমত একটু জানতে চাইবো যে এই যে ক্যাফে মালিক তার দলবল নিয়ে মারধর করলেন বৃদ্ধকে, কেন? দেখো, বাড়ির মালিকের যেটা দীর্ঘদিনের অভিযোগ, তিনি জানাচ্ছেন 6 মাস এই বিল্ডিংটি তারা বিল্ডিংয়ের নিচের অংশটি তিনি যখন ভাড়া দিয়েছিলেন তারপর থেকেই এই ক্যাফেটি তারা যে পারপাসে তারা ভাড়া করে নিয়েছিলেন তার থেকে অন্য পারপাসে তারা ব্যবহার করতেন। ভেতরে হুক্কা পার্লার হিসেবে সেটিকে ব্যবহার করতেন এবং ভেতরে বাইরে থেকে প্রচুর বহিরাগত অনেকের আনাগোনা ছিল, যেগুলো তাদের কাছে আপত্তিকর বলে মনে হয়েছে এবং সেই গোটা বিষয়টা নিয়ে তারা বারংবার ক্যাফের যারা মালিক তাদের সঙ্গে তারা কথা বলেন এবং সেই জায়গা থেকে তাদের যে সমস্যাগুলো তারা সেগুলো বলেন, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো রেকটিফিকেশনের কোনো জায়গা তারা দেখাননি বলে বাড়ির মালিক অভিযোগ করছেন। এবং দীর্ঘ সময় ধরে খুব স্পষ্টতই সমস্যা বাড়ির মালিকের সঙ্গে কাফে মালিকের, দুজনের মধ্যে সমস্যা। সেই সমস্যায় একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, আরেকজন পাল্টা অভিযোগ করছেন। মাঝখান থেকে এই বৃদ্ধ নিরাপত্তা রক্ষী মার খেলেন কেন? তিনিও তো চাকরি করছিলেন, তিনি তো মালিক পক্ষের কেউ না, কাফে মালিক পক্ষেরও কেউ না, তিনি তো চাকরি করতে এসেছেন, তাকে মারার কারণ কি? তো তাকে এখানে বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়, যেহেতু বাইরে থেকে প্রচুর মানুষ এখানে ঢোকেন, সেই কারণে বাড়ির মালিকের মনে হয় তার বাড়ির নিরাপত্তার জন্য কাউকে রাখা প্রয়োজন। তিনি যখন এই বৃদ্ধকে তিনি তার বাড়ির নিরাপত্তার দায়িত্বে অ্যাপয়েন্ট করেন, তারপর থেকেই যেটা অভিযোগ, এই যারা ক্যাফের কর্মী, যেটা বাড়ির মালিকের অভিযোগ, তারা অভিযোগ করছিলেন দীর্ঘ সময় তাকে বিভিন্ন কটূক্তি করা হতো। এখান থেকে যারা ঢুকছেন বেরোচ্ছেন তারা বিভিন্ন রকম কটূক্তি নাকি করতেন। যদিও ক্যাফের মালিক বা তারা যারা এখানে গতকাল ছিলেন তাদের অভিযোগ এই বৃদ্ধ নাকি গতকাল তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং সেক্ষেত্রে তারা সেই অভিযোগকে সামনে রেখেই তারা গতকাল এই বৃদ্ধর সঙ্গে বচসায় যখন জড়ান তখনই তারা বৃদ্ধকে ফেলে মারধর করেন। সেই ফুটেজ কিন্তু সামনে এসেছে। প্রশ্ন এবার এইখানেই, যদি কোনো রকম ঘটনা যদি ঘটে থাকে সেক্ষেত্রে আইনি পদক্ষেপ কেন তারা নিলেন না? কেন একজন 70 বৃদ্ধকে রাস্তায় ফেলে এইভাবে মারধর করা হলো? এই প্রশ্নগুলোই কিন্তু এবার সামনে আসছে। অতনু, ধন্যবাদ শানিক। এই ক্যাফে মালিকের বক্তব্য, তাদের বক্তব্য শুনবো, তবে তার আগে যিনি মার খেলেন ওই বৃদ্ধ নিরাপত্তা রক্ষী কি বলছেন শুনুন। আমি এখানে চেয়ারে বসে আছি, হঠাৎ এসে মাথার উপরে মারলো। এই জায়গাটা কি দিয়ে? হাত দিয়েই মেরেছে। আর ওরা ঘিরে রেখেছে যে আমি যদি কিছু করতে যাই ওরা আটকাবে, এইভাবে ঘিরে রেখেছে। আর তারপরেই এই কলার ধরে আমাকে টেনে ওইখানে নিয়ে গিয়ে ফেলে মেরেছে। আমার গলায় একটা সোনার চেন ছিল, 12 থেকে 15 গ্রাম ওজন ছিল। তার নির্দিষ্ট ওজন মনে নেই, অনেক দিনের এটা। সেইটে তো পাচ্ছি না, সেটা কেউ নিয়ে গেছে ছিঁড়ে। আমি মালিকের থেকে কালকের 10,000 টাকা অ্যাডভান্স নিয়েছিলাম, 500 টাকার সব নোট ছিল, সেটাও হাওয়া হয়ে গেছে, সেটাও পাচ্ছি না। দেখছি ওদের ঘরে হুক্কা, মেয়েলি ব্যবসা, কোনো কিছুই বাদ নেই। আমরা তখন কি করেছি, এখন একটা দারোয়ান রেখে দিয়েছি। টিকিট যে কিমান মেরেছে মানে চিন্তা করতে পারবে না, কিমান মেরেছে। মালিকও আছে, ওর মালিক সহযোগিতা করছে। তো আমরা ভয়ে চুপচাপ থাকি, থানা পুলিশকে জানিয়েছি,
1 বছরে এগ্রিমেন্ট করেছি, কিন্তু দালাল যে আছে বলছে কি একটু ব্রোক, ওরা একটু ব্যবসাটা ভালোভাবে করবে, তো ব্যবসা করতে সময় লাগবে, গ্রো করতে সময় লাগবে, তো 1 বছরটা কেটে ওরা 3 বছর করে দিচ্ছে। আগে তো ওকে জিজ্ঞেস করুন ও ভাড়াটা দিল কিভাবে, ওই ঘিরে নিচতলা কার পার্কিং কি করে ও ঘিরলো, ও তো বলতেই পারে, আর 2 লক্ষ কেন কোটিও বলতে পারে। তার কারণ হচ্ছে যখন ঘিরে ছিল তখন আমি কমপ্লেন করেছিলাম আমাদের যিনি বিল্ডিং ডিপার্টমেন্ট, সেখানে বিষয়টা আমি জানাই এবং তারপরে আমি মেয়রের কাছেও কমপ্লেন করি। প্রথম কথা, বাড়ির নিচে ওরকম ভাবে ক্যাফে করতে গেলে তো লিগালাইজ করতে হয়, কর্পোরেশনকে বলতে হয়, কর্পোরেশনের কাছ থেকে পারমিশন যা যা করতে হয় প্রসেস আছে। 4 তলাটা কর্পোরেশনকে দিয়ে লিগালাইজ করেছে, কিন্তু নিচতলাটা করেনি। নিচতলাটায় হাইকোর্টে কেস চলছে। অভিযোগ ছিল ফ্ল্যাটের সামনে মদ্যপরা দাপাদাপি করছেন পানিহাটিতে, সেই জন্য পুলিশ কর্মীর পরিবার তারা প্রতিবাদ করায় তাদের মারধর করা হয়। পুলিশ কর্মীর স্ত্রী, মেয়ে, তাদেরকে মারধর করা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে তার সঙ্গে উল্টো দিক থেকে একটা অভিযোগ উঠছে ওই পুলিশ কর্মীর পরিবারের বিরুদ্ধে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, প্রথমে মারধরের যে ছবি আমরা কাল থেকে দেখছি তা মোটেও ভালো নয়। এই মারধরের কারণ একটু জানতে চাইবো, কারণ তারা বলছেন তারা তাদের প্রতিবাদ করেছেন, তারা মদ্যপদের দাপাদাপি প্রতিবাদ করেছেন বলে মার খাচ্ছেন, কিন্তু পাড়ার লোক তো অন্য কথা বলছে। কি বলছে তারা? দেখো অতনুদা, এই পানিহাটি দক্ষিণ পানশিলা এলাকাতে এই যে মদ্যপান এবং বাজি ফাটানোর যে প্রতিবাদ করেছিলেন পুলিশকর্মী স্ত্রী এবং তার মেয়ে, এবং তারপরে কিন্তু এলাকার যারা রয়েছে যাদের দিকে অভিযোগ ছিল তারা কিন্তু সেখানে তারপরেও কিন্তু সেই একই কাজ করে যাচ্ছিলেন। তারপরে এই পুলিশকর্মী স্ত্রী এবং মেয়ে সেখান থেকে আবাসন থেকে নিচে নেমে আসে এবং নেমে আসার পর তার সাথে বচসা হয়, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে এলাকার মানুষজন তাদেরকে মারধর করেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা বলছেন যে পুলিশকর্মীর মেয়ে কিন্তু প্রথমে তাদেরকে উপরে মারধর করে, তাদেরকে চড় মারে, এবং তারপরে কিন্তু এলাকার মানুষজন তারা তাদের সাথে বচসায় জড়িয়ে পড়ে, এবং তারপরে কিন্তু এলাকার মানুষ তাদেরকে ছাড়ানোর জন্য যায়। এবং এই যে ঘটনা, অর্থাৎ পুলিশকর্মী এবং তার পরিবারের বিরুদ্ধে ইতিমধ্যেই খর্দ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকার মানুষজন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই আজকে পুলিশকর্মী এবং তার পরিবার যারা এই ঘটনার সঙ্গে জড়িত, অর্থাৎ যারা মারধরের ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কলকাতার পুলিশের সদর দপ্তরে অভিযোগ জানানোর জন্য ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন। ধন্যবাদ। ঘটনার সাথে জড়িত পুলিশে কর্মরত কর্মী এবং তার স্ত্রী চাই এবং সঠিক এবং ন্যায় বিচার চাই। আমরা তো প্রশাসনের কাছে অলরেডি FIR করে এবং সব জানিয়ে এসেছি। অবশ্যই আমরা চক্রান্তের শিকার হয়েছি। ধান থেকে চাল হয় জানেন তো, আবার এই চালের জন্যই ধান নষ্ট হয়। ঠিক এরকমই ঘটনা ঘটছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত, আর সেই ধান ক্ষেতের সর্বনাশ হচ্ছে চাল কলের জন্য। কিসের জন্য? চাল কল, রাইস মিল। হুগলি আর বর্ধমানে 150-রও বেশি রাইস মিল আছে, আর সেই রাইস মিলের হাস্ক অ্যাশ ধানের ফলনে ধাক্কা দিচ্ছে। রাইস মিলের রাসায়নিক সরাসরি ধান জমিতে, রাইস মিল থেকে দূষণের বিষ ছড়াচ্ছে জমিতে, বাতাসে। ঠিক কি হচ্ছে, ঠিক কিভাবে নষ্ট হচ্ছে জমি? প্রথমত, মিলের রাসায়নিক মিশছে জমিতে। কিভাবে না, রাইস মিলের রাসায়নিক, সেই রাসায়নিক প্রথমে জলে মিশছে, তারপর সেই জল যাচ্ছে ধান জমিতে। এই রাসায়নিক বর্জ্য কি থাকে এর মধ্যে? সালফার থাকে, নাইট্রোজেন থাকে। হুগলি আর বর্ধমান মিলে 150-র বেশি চাল কল। এবার ওই রাসায়নিকযুক্ত জল যখন দেওয়া হচ্ছে চাষের জমিতে, তখন চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে, উর্বরতা হারাচ্ছে, ফলনের ক্ষমতা কমে যাচ্ছে। মূল সমস্যা মিলের জল জমিতে ঢুকছে, জমির মাটি ক্যান্সারে পরিণত হয়েছে, ধান হচ্ছে না,
দু ফসলি জমি, বুড়ো তো তাই। আমাকে এখানে ধান হোক না হোক সমবায় আন্ডারে এখানে সাবমার্সিবলে আমার জমির এরিয়া, আমাকে বছরে 2000 টাকা দিতে হয় সমবায়কে। এটাই আজকে নয়, আজ 7 থেকে 8 বছর এই সমস্যায় ভুগছি। এখন চাইছি আমার উপযুক্ত জমির জল নিকাশি হোক এবং ফসলটা যেন ফলে, এইটাই আমার জীবিকা। তারা এখন বলছে তুমি পলিউশন দপ্তর রিপোর্ট করো না, আমরা পেয়ে গেছি, ওটা কি বলে দূষণের কাগজ পেয়ে গেছি, আমাদের আর দরকার নেই, তুমি যা করছো করো, আমরা যেভাবে চালাচ্ছি চালাই। দাঁড়ান, শুধু রাসায়নিক জলে মিশছে সেই জল চাষের জমিতে যাচ্ছে এটাই একমাত্র কারণ নয়। হাস্ক অ্যাশ, চাষের জমিতে কালো হাস্ক অ্যাশ ছড়িয়ে পড়ছে, রাইস মিলের হাস্ক অ্যাশ ছড়িয়ে পড়ছে বাতাসে। এবার হাস্ক অ্যাশের দূষণ রোখার কোনো ব্যবস্থা নেই, ফলত যা হওয়ার তাই হচ্ছে। আর কি হচ্ছে? রাইস মিলের দূষিত জল সেচের খালে, আর সেখান থেকে দূষিত জল চলে যাচ্ছে চাষ জমিতে। মাটির গভীরে নলকূপের জল, সেই জলও হয়ে যাচ্ছে দূষিত। মিল করতে গেলে যে পলিউশনের যে রুলস অফ রেগুলেশনগুলো মানার দরকার, ওনারা একটাও কিছু মানেননি। যত সব পচা জলগুলোকে মাঠের মধ্যে দিয়ে ছেড়ে দিচ্ছে, সেই জল জমিতে ঢুকে জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে, চাষিরা ধান পাচ্ছে না। গ্রামের মানুষ মানে পাশের জ্বালায় অতিষ্ঠ, তারা চলাহাঁটা করতে পারছে না। চলাহাঁটা করতে গেলে, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে লোকের চোখে মানে সে অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বহন করার জন্য যে খরচটা হবে, সেই খরচটা বাঁচানোর জন্য তারা টোটাল সন্ধ্যের পর থেকে অ্যাশগুলোকে টোটাল ওই মেশিনের সাহায্যে চিমনির মাধ্যমে উড়িয়ে দিচ্ছে। গ্রামের মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা পলিউশন দপ্তরে জানিয়েছিলাম, বিডিওকে জানিয়েছিলাম, পঞ্চায়েতকে জানিয়েছিলাম, ডিএমকে জানিয়েছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। রাজ্যে যে এতগুলো চালকল বা রাইস মিল রয়েছে, এই প্রত্যেকটা থেকে এভাবে যদি দূষণ ছড়ায়, তাহলে এবার বুঝুন কি অবস্থা হতে পারে। আচ্ছা, কেন এইভাবে দূষণ ছড়াচ্ছে? এটা নিয়ন্ত্রণের কোনো উপায় নেই। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি করছে? সরাসরি প্রলয় রয়েছে আমার সঙ্গে। নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে না, কিভাবে হচ্ছে? দেখো অতনু, তুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করার সুবাদে এটা নিশ্চয়ই তোমাকে আর বলে বোঝাতে হবে না, কৃষি আর শিল্প কত সুন্দর দুটো শব্দ সহাবস্থান করে থাকে আমাদের রাজনীতিতে, আমাদের জীবনে। দেখো, এই হচ্ছে শিল্প। এখানে এখানে রাইস মিল, এই যে ধর্মরাজ রাইস মিল, আমরা আছি হচ্ছে বাজে কুমারপুর গ্রাম, পূর্ব বর্ধমান জেলা। সেখানে এই রাইস মিল, আর রাইস মিল থেকে একটুখানি তুমি নজর ঘোরালেই দেখতে পাবে চাষের জমি। চাষের জমির পাশেই এত বড় স্তূপ, পাশের স্তূপ, যেটা কালো যে স্তূপ দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি হাস্ক অ্যাশ। এই হাস্ক অ্যাশ সেটা ছড়িয়ে যাচ্ছে জমিতে। এটা বলে বোঝাতে হবে না তোমাকে। যেই বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়লেই এই পাঁশ এটা সরাসরি জমিতে চলে যাবে, জমির জলে চলে যাবে। জমির মাটির রং কালো হয়ে যাচ্ছে। জমির পাশে যে সমস্ত জমিগুলো আছে, সেই সমস্ত জমি একেবারে তার উর্বরতা হারিয়ে ফেলছে, ক্রমশ বন্ধা হওয়ার দিকে এগোচ্ছে এই সমস্ত জমিগুলো। এটা শুধুমাত্র এই দুটো জেলাই নয়, শুধুমাত্র হুগলি আর বর্ধমান বললে আমাদের বোধহয় বলা ভুল হবে। শুধুমাত্র হুগলি আর বর্ধমান নয়, এটা রাজ্যের সমস্ত জেলাতেই এই সমস্যা আছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি জানে না? আমার মনে হয় না। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে অভিযোগ আছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিভিন্ন ভাবে অভিযোগ পেয়েছে। তারা নিজেরা তারা ইন্সপেকশন করেছে। ইন্সপেকশন করার পরেও কোনো রকম কিছু কাজ হয়েছে বলে সেরকম কিছু মনে করতে পারছেন না। যারা কৃষক পরিবারের সন্তান, যারা হাইকোর্ট পর্যন্ত দৌড়তে পেরেছেন, সমস্যা নিয়ে অনেকে আছেন, কিন্তু তাদের মধ্যে একজনকে আমরা খুঁজে পেয়েছি যিনি হাইকোর্ট পর্যন্ত দৌড়তে পেরেছেন। আপনি বলুন যে আপনার কি অভিজ্ঞতা? দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি গোটা ব্যাপারটা জানে না? হ্যাঁ, 2 বছর ধরে ইনকোয়ারিতে এসেছে, প্রতিবারই ধরা পড়েছে, প্রতিবারই বলেছে যে এগুলো ফাঁস বার করা চলবে না, তারপরে এই নোংরা জল ড্রেনে জমিতে মেশানো যাবে না, সবই বলেছে, কিন্তু কোনোটাই শুনেননি। তারপরে হাইকোর্টের অর্ডারে তো এখানে বলা আছে যে বয়লার চেঞ্জ করতে হবে, মিলের ভিতরে পুকুর কাটতে হবে, ওই নোংরা জল ফাঁকে বের করতেই পারবে না, কিন্তু ওরা কোনো কিছুই শোনেনি।
অতনু একটা টার্ম তোমাকে বলি, জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম। এটা হচ্ছে এই যে কারখানাগুলো হয়েছে, এই কারখানাগুলো থেকে কোনো রকম লিকুইড এই চাষের জমিতে ফেলা যাবে না। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে রুল। কোনো রকম এই পাঁশ জমিতে দেওয়া যাবে না, এটা সিস্টেম, এটা রুল। এটা মেনেই তবে কারখানা চালাতে পারবে। যে হাঁস গ্যাস যেটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমরা এখানে প্রবলভাবে সমস্যা ফেস করছি। আমাদের চোখে মুখে হাঁস গ্যাস ঢুকে যাচ্ছে, সেটা বাইরের বাতাসে ফেলা যাবে না। এতগুলো নিয়ম মেনে তবেই এই কারখানা চালানো যাবে। কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ যে মানা হচ্ছে না, তা নিয়ে কোনো হেলদোল নেই। একের পর এক অভিযোগ হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে, এমন নয় যে অভিযোগ হয়নি। জিরো লিকুইড ডিসচার্জ পদ্ধতির কথা বলা হচ্ছে, সেই জিরো লিকুইড ডিসচার্জ পদ্ধতি কি আদৌ মানা হয়? আদৌ সেই প্রসেস ব্যবহার প্রসেস হয়? না, হয় না।